কৈলাস পর্বতের শিখরটি তিব্বত মালভূমিতে অবস্থিত। এর উচ্চতা ৬,৬৩৮ মিটার। হিন্দু মতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস। স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্ধ পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণে কৈলাস খণ্ড নামক একটি পৃথক অধ্যায় রয়েছে। কৈলাস পর্বত শিবের আদি নিবাস স্থান। কৈলাস মানস সরোবর যাত্রার সময় এই পর্বতের পরিক্রমা করা হয়। এই পর্বত একাধিক রহস্যে মোড়া। আমাদের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো এভারেস্ট। উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বত আরোহীরা চড়তে পেরেছে। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়ে এর উচ্চতা অনেক কম। তবুও কিন্তু এই পর্বতে আজও পর্যন্ত কেউ উঠতে পারেনি। রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে। প্রাকৃতিক এক বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে। এই পর্বতের নাম শুননি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়েছে। এই পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়ে ২,২০০ মিটার কম। তবে কেন পর্বত আরোহীরা এর চূড়ায় উঠতে আজও পারেনি? কেন পারেনি, এর রহস্যের সমাধান এখনো মেলেনি। তবে আজব আজব ঘটনা ঘটে। যখন এই পর্বতে কোনো পর্বত আরোহী ওঠার চেষ্টা করেন, কিছু দূর ওঠার পরই প্রাকৃতিক এক ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বত আরোহীরা পা পিছলে পড়ে যান। জানা যায় এ পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গে ঘটেছে অতি প্রাকৃতিক ঘটনা। কৈলাস পর্বতের গায়ে পা রাখার মাত্র শুরু হয় নানান অস্বাভাবিক কাণ্ড কারখানা। এক নিমেষে পাল্টে যায় সামনের পথ। হঠাৎ দেখা যায় তুষারে ফাটল, খাড়া দেওয়াল বা মিস কালো গিরিখাত, আগে থেকে যেগুলো চোখে ধরা পড়ে না। তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার ভুল পথ ধরে চলতে হয়, যে পথ তাদের নিয়ে যায় মৃত্যুর দিকে। কিছুক্ষণ পরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বত আরোহীর শরীরে। এমনকি মাথার চুল, হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ ও চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত ১২ ঘন্টা কাটালে নাকি তার দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে যায় সেগুলো। এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো মেলেনি। কৈলাস পর্বতের উৎপত্তির প্রথম দিকে মহাদেশগুলোর সংঘর্ষে তৈরি হয়েছিল এই পর্বত বলে জানা যায়। একটি মহাসাগরের মৃত্যু আর একটি পর্বতমালার জন্মর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত। এর ভূতাত্ত্বিক গুরুত্ব কোনো অংশেই এর আধ্যাত্মিক গুরুত্বের চেয়ে কম নয়। ভূতাত্ত্বিক এবং অতীন্দ্রিয়বাদ এসে মিশে গেছে কৈলাসে। কৈলাস পর্বত বিশ্বের কেন্দ্রে অবস্থিত। কৈলাস পর্বতের সমান দূরত্বে বিশ্বের অন্যান্য রেঞ্জকে সংযুক্ত করেছে বলে বিশ্বাস করা হয়। এটি স্টোনহেঞ্জ থেকে ৬,৬৬৬ কিলোমিটার এবং উত্তর মেরু থেকে ৬,৬৬৬ কিলোমিটার এবং দক্ষিণ মেরু থেকে ১৩,৩৩২ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে যে কৈলাস পর্বত বা মানস সরোবরের কাছাকাছি যদি কোনো ব্যক্তি আসেন তাহলে তিনি ক্রমাগত একটা শব্দ শুনতে পাবেন। এই শব্দটা অনেকটা ডমরু বা ওম শব্দের মতো শুনতে। তবে বৈজ্ঞানিকরা মনে করেন এটা বরফ গলার শব্দও হতে পারে। এ পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতের চূড়াটা অনেকটাই খাড়া, বরফ নিচে পড়ে যায়, আর ওই বরফ বলেই সৃষ্টি হয় নদী। মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস। হিমালয়ের প্রথম প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে পর্বতটি। যদিও এখনো এর চূড়ায় ওঠেনি কেউ, তবে লাখ লাখ তীর্থযাত্রী
হাজার বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায়। অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানায়। এর চারিদিকে 50 কিলোমিটার ট্র্যাক আছে, সেটা পায়ে হাঁটেন। বিখ্যাত পর্বতারোহী রেইনহোল্ড মাইসনার এর চূড়ায় আরোহণ করার অনুমতি চাইলে চীনা সরকার তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কৈলাস পর্বতের ইতিহাস। সংস্কৃতে কেলাস থেকে কৈলাসের উৎপত্তি, কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে স্ফটিকের মতো মনে হয়। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গো রিনপোচে। তিব্বতের ধর্মগুরু পদ্মসম্ভবকে বলা হয় রিনপোচে। তার নাম থেকে নামকরণ হয়েছে কৈলাস পর্বতের। এর অর্থ হলো বরফের তৈরি মূল্যবান রত্ন। তিব্বতের প্রাচীন প্রচলিত কিংবদন্তি হলো গুরু মিলারেপাই শুধু এই পর্বতের চূড়ায় পা রাখতে পেরেছিলেন। ফিরে এসে নিষেধ করেছিলেন যেন এই পর্বতের জয়ের আশা কেউ না করে, কারণ একমাত্র সেই মানুষই পারবে এই চূড়ায় যেতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বত আরোহীরাও বলেছেন মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব বিষয়, তবে এর কারণ আজও কেউ জানেন না। কৈলাসে পায়ের কাছে আছে মানস সরোবর এবং রাক্ষসতাল হ্রদ। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস। পর্বতে 14,950 ফুট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রাকৃতিক আজব সৃষ্টি। মানস ও রাক্ষস দুই হ্রদ পাশাপাশি আছে, অর্থাৎ মানসের জল মিষ্টি এবং শান্ত, আবার রাক্ষসের জল নোনা এবং অশান্ত। 4টি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে অনেকটা পিরামিড বলে মনে হয়। অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিড বলে এই কৈলাস পর্বতকেই মনে করেন। পিরামিডের মতোই খাড়া, তাই হয়তো কেউ উঠতে পারেননি। আরও অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্রই নেই, তাই এখানে কম্পাস কাজ করে না। পিরামিডের আকারে এই পর্বতের গায়ে অনেক প্রাচীন গুহা রয়েছে, যেখানে দেখা মিলতে পারে বৌদ্ধ ভিক্ষুক এবং সন্ন্যাসীদের। এই সন্ন্যাসীরা লোকচক্ষুর অন্তরালে বহু বছর ধরে তপস্যা করে চলেছে এই গুহায়। প্রতি বছর বহু মানুষ মানস সরোবর যাত্রা করেন, তবে দুর্গম ও প্রাকৃতিক পরিবেশের কারণে অল্প কয়েকজনই এই যাত্রা সম্পূর্ণ করতে পারে। 1999 সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ এর্নেস্ট মুরদাসিভ ঠিক করেন যে কৈলাস পর্বতে তিনি রহস্য উন্মোচন করবেন। তাই পর্বতারোহী দলের ভূবিজ্ঞান, ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবিদরা ছিলেন। তারা অনেকে তিব্বতী লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন। কৈলাসের আশেপাশে অনেক মাস ধরে তারা সময় কাটান। এরপর তিনি একটা বই লেখেন, হোয়াট ডু উই কাম ফ্রম। তিনি কৈলাস পর্বতের সময় কাটানোর এক অভিজ্ঞতা জানিয়েছিলেন। তদন্ত করার পর এর্নেস্ট মুরদাসিভ বলেন, বাস্তবে কৈলাস পর্বত একটি মানব নির্মিত পিরামিড, আর এই পিরামিডটি নির্মাণ করা হয় বহু প্রাচীনকালে। তিনি দাবি করেন একটি বড় পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিডে ঘিরে আছে, আর সেখানেই ঘটে যত অলৌকিক ঘটনা। কৈলাস থেকে ফেরার পর এর্নেস্ট মুরদাসিভ লেখেন, রাতের নিস্তব্ধতায় পাহাড়ের ভিতর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে। এক রাতে আমি এবং আমার 2 সহযোগী পাথর পড়ার আওয়াজ পাই, আর এই আওয়াজটা আসে কৈলাস পর্বতের পেটের ভেতর থেকে। আমরা ভেবেছিলাম পিরামিডের মধ্যে হয়তো কোনো শক্তি আছে যারা ঠিক মানুষের মতোই কথা বলছে। তিনি আরও লিখেছেন, তিব্বতী গ্রন্থে লেখা আছে যে শাম্বালা একটি আধ্যাত্মিক দেশ। এটা কৈলাস পর্বতের উত্তর পশ্চিমে অবস্থিত। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে এই বিষয়ে চর্চা করা আমার পক্ষে কঠিন, তবে আমি পরিষ্কারভাবে বলতে পারি কৈলাস পর্বতের এলাকা পৃথিবীর বাইরের জগতের সঙ্গে জড়িত। ধন্যবাদ।